আপনাদের ওই দামি বুট আর অহংকার দিয়ে ম্যাচ জেতা যায় না স্যার। আমাকে শুধু 5টা মিনিট বলটা পায়ে নিতে দিন। কথা দিচ্ছি, এই 5 মিনিটে 5টা গোল দিয়ে এই খেলা আমি জিতিয়ে দিব। মুখ সামলে কথা বল, রাস্তার ভিখারি। তুই আসছিস 5 মিনিটে 5 গোল করতে? 5 গোল কিভাবে সম্ভব? তোর এই অবস্থায় মাঠে ঢোকার সাহস কিভাবে হলো? সিকিউরিটিকে মাঠের বাইরে নিয়ে যান। মাঠে থেকে বের করা তো আপনাদের উচিত। কোটি টাকার অহংকার নিয়ে 4 গোল খেয়ে বসে আছেন। আমার গায়ের ময়লা তো সাবান দিলে যাবে, কিন্তু আপনাদের এই হাড়ের কলঙ্ক মুছবেন কি দিয়ে? তোর সব সাহস আর অহংকার আজ আমি এই মাঠেই ধুলোয় মিশিয়ে দেব। তুই যদি এই 5 মিনিটে একটা গোল করে দেখাতে পারিস, তাহলে আমি সবার সামনে কথা দিলাম এই মাঠে আর কোনোদিন মুখ দেখাবো না। ঠিক আছে স্যার, ঘড়ি ধরে রাখুন। এই 5 মিনিটে আমি একটা নয় 5টা গোল করে দেখাবো, আর খেলা শেষে আপনাকে এই মাঠ ছাড়তে হবে না। শুধু দাঁড়িয়ে দেখবেন দামি বুট জুতো ছাড়াও জাদুর জন্ম কিভাবে হয়। কারণ মনে রাখবেন, অহংকার হয়তো আপনাদের মতো রাজপ্রাসাদে জন্মায়, কিন্তু আসল চ্যাম্পিয়নরা জন্মায় আমাদের মতো রাস্তার ধুলোয়। কল্পনা করুন একটি বিশাল স্টেডিয়াম, ফ্লাড লাইটের তীব্র আলোয় পুরো মাঠ যেন দিনের মতো আলোকিত। হাজার হাজার দর্শকের গগন দিদারি গর্জন, কোটি টাকার টুর্নামেন্ট। মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্বের নামি দামি সব তারকা খেলোয়াড়, আর তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে 15 বছরের এক শীর্ণকায় কিশোর। গায়ে সাধারণ একটি গেঞ্জি, পায়ে কোনো দামি বুট নেই। দলের হার প্রায় নিশ্চিত, সময় বাকি মাত্র 5 মিনিট। আর সেই ছেলেটি বুক চিতিয়ে আত্মবিশ্বাসের সাথে বলছে, আমাকে শুধু 5টা মিনিট সময় দিন, আমি 5টা গোল করে খেলা জিতিয়ে দেব। পুরো স্টেডিয়াম অবাক বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। কিন্তু এরপর যা ঘটল তা শুধু ইতিহাস নয়, তা এমন এক অলৌকিক দৃশ্য যা দেখলে আপনার চোখের পানি আটকে রাখা কঠিন হবে। কে এই ছেলে? কোথা থেকে এলো সে? চলুন ফিরে যাই গল্পের শুরুতে। পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় আলো ছড়ানোর জন্য, কিন্তু নিয়তি মাঝে মাঝে সেই আলোকে এমন এক মেঘে ঢেকে দেয় যেখান থেকে ফিরে আসাটা এক অকল্পনীয় সংগ্রাম হয়ে দাঁড়ায়। আমাদের গল্পের নায়ক সাব্বির, বয়স মাত্র 15। এই বয়সে একটি ছেলের হাতে থাকার কথা বই, খাতা, আর চোখে থাকার কথা রঙিন পৃথিবীর স্বপ্ন। সাব্বিরও ঠিক তেমনই ছিল। ঢাকার এক প্রান্তে একটি ছোট ছাপড়া ঘরে বাবা সোনু মিয়ার সাথে তার বাস। সোনু মিয়া পেশায় একজন সামান্য রিক্সা চালক। সারাদিন রিক্সা চালিয়ে যা আয় করতেন তা দিয়ে কোনো রকমে তাদের অভাবের সংসার চলত। কিন্তু দারিদ্র্য তাদের মুখের হাসি কেড়ে নিতে পারেনি, কারণ সাব্বিরের মা ছিলেন তাদের সংসারের প্রাণ এবং সাব্বিরের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সাব্বির নিয়মিত স্কুলে যেত। ক্লাস 9-এর এক উজ্জ্বল ছাত্র সে, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল স্কুলের খেলার মাঠে। যখনই স্কুল মাঠে ফুটবলে লাথি পড়ত, সাব্বিরের পায়ে যেন জাদু ভর করত। বল একবার তার পায়ে গেলে বিপক্ষ দলের খেলোয়াড়দের ঘাম ছুটে যেত। স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে পিটি স্যার সবাই সাব্বিরের খেলায় মুগ্ধ ছিলেন। স্যাররা বলতেন, এই ছেলে একদিন অনেক বড় খেলোয়াড় হবে, নিজের প্রতিভায় দেশের মুখ উজ্জ্বল করবে। সাব্বির যে দলে খেলত সেই দলের জয় ছিল প্রায় নিশ্চিত। সাব্বিরের পৃথিবীটা ছিল তার মায়ের স্নেহের আঁচল আর ফুটবলের সবুজ মাঠ ঘিরেই। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। হঠাৎ একদিন সাব্বিরের জীবনে নেমে এলো এক ঘোর অমানিসা। এক রাতে তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সোনু মিয়া রিক্সা নিয়ে হাসপাতালে ছোটাছুটি করলেন। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন, কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কে? সাব্বিরের মা তাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন। সে বিশ্বাসই করতে পারছিল না যে মা তাকে প্রতিদিন মাঠে যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিত, সে আর কখনো তাকে ডাকবে না। মায়ের মৃত্যুর সাথে সাথে সাব্বিরের জীবনের সমস্ত আনন্দ যেন থমকে গেল। সোনু মিয়াও মানসিকভাবে ভেঙে পড়লেন। সংসারে একজন মানুষের শূন্যতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সাব্বির উপলব্ধি করতে শুরু করল। কয়েক মাস পর আত্মীয় স্বজনের চাপে এবং সংসারের হাল ধরার যুক্তিতে সোনু মিয়া দ্বিতীয় বিবাহ করলেন। বাড়িতে এলো সাব্বিরের সৎ মা।
প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে সংসারের অভাব অনটনের কারণে সৎ মায়ের মেজাজ খিটখিটে হতে শুরু করলো। সংসারের টানাটানিতে সাব্বিরের ফুটবল খেলাটা তার কাছে বিলাসিতা মনে হতো। তিনি চাইতেন সাব্বির যেন কাজে যোগ দেয়। তোর বাবা সারাদিন রিক্সা চালায় আর তুই সারাদিন মাঠে ফুটবল নিয়ে পড়ে থাকিস, এতে কি আমাদের অভাব দূর হবে? এমন কথা সাব্বিরকে প্রায়ই শুনতে হতো। সোনু মিয়া সারাদিন পরিশ্রান্ত হয়ে রাতে বাড়ি ফিরতেন, তাই সংসারের এই নীরব টানাপোড়েন তার খুব একটা চোখে পড়তো না। আর সাব্বিরও তার বাবাকে কিছু বলতো না, কারণ সে জানতো তার বাবা সংসারের ঘানি টানতে কতটা ক্লান্ত। ধীরে ধীরে অভাবের তাড়নায় এবং সৎ মায়ের কথায় অভিমান করে সাব্বিরের স্কুল যাওয়া অনিয়মিত হয়ে গেল। তার পায়ে আর বুট জুতো উঠল না। পরিবারকে সাহায্য করার জন্য সে এলাকার ভাঙাড়ি কুড়ানোর কাজ শুরু করলো। যে ছেলেটির পায়ে ফুটবল কথা বলতো, সেই সাব্বিরের কাঁধে এখন একটি বস্তা। সকাল হলেই সে বেরিয়ে পড়ে রাস্তায়। কাগজ, প্লাস্টিকের বোতল কুড়িয়ে যা পায় তা বিক্রি করে সংসারের জন্য টাকা নিয়ে যায়। সৎমা খুশি হন, কিন্তু সাব্বিরের ভেতরের স্বপ্নগুলো গুমড়ে কাঁদতে থাকে। মানুষের পেশা বদলালেও তার ভেতরের প্রতিভা তো আর মরে যায় না। সাব্বিরের শিরায় শিরায় তখনও ফুটবলের নেশা। একদিন কাজ শেষে সে তার পুরনো স্কুলের মাঠের পাশে গিয়ে দাঁড়াতো। দেখতো তার একসময়ের সহপাঠীরা মাঠে ফুটবল খেলছে। তারও ইচ্ছে করত ছুটে গিয়ে মাঠের মাঝখানে বলটা নিয়ে একটু কারিকুরি করতে। একদিন সে নিজেকে ধরে রাখতে পারল না। বন্ধুদের কাছে গিয়ে বলল, দোস্ত, আমাকে একটু খেলতে দিবি? সাব্বির, আমরা তো এখন বড় টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস করছি। সাব্বিরের আরেকজন বন্ধু দূর থেকেই বলে উঠল, তোর পায়ে তো বুটও নেই, আর তুই প্র্যাকটিস থাকিস না। তুই বরং তোর কাজে যা, পরে কোনো একদিন খেলিস। কথাগুলো সাব্বিরের বুকে খুব বাজল। কেউ তাকে গালমন্দ করেনি ঠিকই, কিন্তু এই অবহেলা তাকে বুঝিয়ে দিল সে কতটা পিছিয়ে পড়েছে। সে নীরবে সেখান থেকে চলে এলো। সেদিন বিকেলে মন খারাপ করে সাব্বির চলে আসলো তার নিজের রুমে, যেখানে তার মায়ের ছবি দেয়ালে টাঙানো। সে তার মায়ের ছবিতে হাত রেখে কান্না করছে আর বলছে, মা, তুমি আমাকে শক্তি দাও মা। তুমি তো জানতে ফুটবল আমার কতটা প্রিয়। আজ আমার খেলার কোনো জায়গা নেই। অভাব আমাকে মাঠ থেকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু আমি হার মানতে চাই না মা। তুমি উপর থেকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আবার মাঠে ফিরতে পারি। সেখানে কিছুক্ষণ নীরবে বসে থাকার পর তার ভেতরের কষ্ট কিছুটা হালকা হলো। সে মনে মনে এক নতুন জেদ নিয়ে উঠে দাঁড়ালো। পরদিন সকাল, নতুন এক দিন, নতুন এক ভোর। হঠাৎ রাস্তার মোড়ে একটি মাইকের শব্দে তার কান খাড়া হলো। একটি পিকআপ ভ্যানে বড় বড় ব্যানার লাগিয়ে মাইকিং করা হচ্ছে, শুনুন শুনুন শুনুন, আজ বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাযুদ্ধ। কোটি টাকা বাজেটের এক বিশাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, যেখানে অংশ নিচ্ছে বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দুটি দল, রয়্যাল বেঙ্গল ওয়ারিয়ার্স এবং ডাইনামিক ড্রাগনস। বিজয়ী দল পাবে নগদ 5 কোটি টাকা এবং বিশাল গোল্ডেন কাপ। কথাগুলো শুনে সাব্বিরের চোখের সামনে যেন তার পুরনো স্বপ্নগুলো ভেসে উঠল। এত বড় খেলা! সে ভাবল, আমি তো খেলতে পারি না, কিন্তু এত বড় খেলা নিজের চোখে দেখার সুযোগ তো আর পাবো না। কাজ শেষ করে সাব্বির সোজা চলে গেল স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামে তখন মানুষের উপচে পড়া ভিড়। সাব্বির অনেক কষ্টে ভিড় ঠেলে মাঠের গ্যালারির একেবারে সামনের দিকে গিয়ে দাঁড়ালো। তার চোখ দুটো চকচক করছিল। স্টেডিয়ামের পরিবেশ তখন টানটান উত্তেজনায় ভরপুর। রেফারি বাঁশি বাজালেন। শুরু হলো ফাইনাল ম্যাচ। দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করছে, কিন্তু ডাইনামিক ড্রাগনস দলের বিদেশি খেলোয়াড়দের শক্তির কাছে রয়্যাল বেঙ্গল ওয়ারিয়ার্স যেন একেবারেই টিকতে পারছিল না। প্রথমার্ধেই কারা 3টি গোল খেয়ে বসল। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা যখন মাঠে নামল, তাদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। দর্শকদের মধ্যেও পিনপতন নীরবতা। খেলা শেষের দিকে গড়াচ্ছে। হঠাৎ ডাইনামিক ড্রাগনস আরও একটি গোল করে বসল। স্কোর লাইন 4-0। সময় আর বেশি নেই। ঘড়ির কাঁটায় মাত্র 5 মিনিট বাকি। রয়্যাল বেঙ্গল ওয়ারিয়ার্সের অধিনায়ক এবং মূল স্ট্রাইকার নীরব হতাশায় মাঠের ঘাসের ওপর বসে পড়ল। 5 মিনিটে 4টি গোল শোধ করে ম্যাচ জেতার রীতিমতো অসম্ভব। ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অভাবনীয় ঘটনা। গ্যালারির পাশ থেকে বল বয়দের রাস্তা দিয়ে মাঠের ভেতর ছুটে এলো সাব্বির। সাধারণ জামা, পায়ে কোনো বুট নেই। সে সোজা ছুটে গেল অধিনায়ক নীরবের কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, আপনারা হাল ছেড়ে দিচ্ছেন কেন? আমাকে শুধু একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, এই 5 মিনিটে আমি 5টা গোল করে আপনাদের ম্যাচ জিতিয়ে দেব।
সাব্বিরের কথা শুনে নীরব অবাক হয়ে গেল। সে কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি একটা ছোট ছেলে, এটা একটা আন্তর্জাতিক ম্যাচ, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? দয়া করে তুমি মাঠের বাইরে যাও, আমাদের এমনিতেই মন খুব খারাপ। সাব্বির মাটি কামড়ে দাঁড়িয়ে রইল। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক আত্মবিশ্বাস। সে দৃঢ় কণ্ঠে বলল, ভাইয়া, আমার অবস্থা দেখে আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাকে শুধু 5টা মিনিট বলটা পায়ে নিতে দিন প্লিজ। হঠাৎ পেছন থেকে দলের হেড কোচ মিস্টার রহমান এগিয়ে এলেন। তিনি সবকিছু শুনলেন। কোচ সাব্বিরের চোখের দিকে তাকিয়ে কি যেন একটা দেখতে পেলেন, এক প্রবল জয়ের ক্ষুধা। তিনি নীরবকে বললেন, থামো নীরব, আমাদের তো হার নিশ্চিত, আর মাত্র 5 মিনিট আছে। অনেকের মধ্যেই ঈশ্বর প্রদত্ত কিছু অদ্ভুত প্রতিভা থাকে। ছেলেটার আত্মবিশ্বাস তো দেখো, ওকে একটা সুযোগ দিয়ে দেখতেই বা ক্ষতি কি? কোচের কথায় সবাই স্তব্ধ হয়ে গেল। কোচের নির্দেশে রেফারিকে বলে বিশেষ অনুমতি নিয়ে সাব্বিরকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হলো। দর্শকদের মধ্যে কানাঘুষি শুরু হয়ে গেল। আরে দেখো, ওয়ারিয়ার্সরা কি ম্যাচ ছেড়ে দিল? একটা অচেনা কিশোরকে নামিয়েছে গোল শোধ করতে। কিন্তু সাব্বিরের কান সেদিকে নেই। সে চোখ বন্ধ করে একবার তার মায়ের মুখটা স্মরণ করল। মা যেন আকাশ থেকে তাকে বলছে, যা বাবা, দেখিয়ে দে তোর প্রতিভা। রেফারির বাঁশি বাজল। খেলা আবার শুরু হলো। বল পেল রয়্যাল বেঙ্গল ওয়ারিয়ার্সের এক মিডফিল্ডার। সে কোচের কথা মতো বলটা সাব্বিরের দিকে বাড়িয়ে দিল। বল পায়ে পেতেই সাব্বিরের যেন রূপান্তর ঘটে গেল। সে যেন এক ক্ষুধার্ত চিতাবাঘ। সে বল নিয়ে সে এমন ক্ষিপ্রগতিতে ছুটতে শুরু করল যে বিপক্ষ দলের ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই সে ডি বক্সে ঢুকে পড়ল। গোলকিপার এগিয়ে আসতেই সাব্বির এক জাদুকরী শট নিল। বলটা গোলকিপারের মাথার ওপর দিয়ে হাওয়ায় ভেসে সোজা জালে জড়িয়ে গেল। গোল! পুরো স্টেডিয়াম নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পর দর্শকদের গর্জনে ফেটে পড়ল গ্যালারি। কিন্তু সাব্বিরের উদযাপন করার সময় নেই। সে বলটা কুড়িয়ে এনে মাঝ মাঠে রাখল। খেলা আবার শুরু। এবার বিপক্ষ দল তাকে মার্ক করার চেষ্টা করল, কিন্তু সাব্বিরের পায়ের কাজ এতটাই নিপুণ যে 3 জন খেলোয়াড়কে কাটিয়ে মাঠের একদম কর্নার সাইড থেকে এক অবিশ্বাস্য বাঁকানো শটে দ্বিতীয় গোলটি করে বসল সে। স্কোর 4-2। এবার ওয়ারিয়র্স দলের খেলোয়াড়দের মধ্যেও যেন প্রাণ ফিরে এলো। তারা বুঝতে পারল এই ছেলে সাধারণ কেউ নয়। তারা সাব্বিরকে পাস দিতে লাগলো। সাব্বির 15 বছরের এক কিশোর, কিন্তু তার জেদ তাকে থামতে দিচ্ছে না। 3 মিনিট পেরিয়ে গেছে। সাব্বির মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গিয়ে বিপক্ষ দলের ডিফেন্স গুড়িয়ে দিয়ে তৃতীয় গোলটি করল। এবং ঠিক তার 30 সেকেন্ড পরেই নীরবের একটি ক্রস থেকে দুর্দান্ত এক হেডারের চতুর্থ গোল। স্কোর 4-4, ড্র। পুরো স্টেডিয়ামের দর্শকরা উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছে। কেউ বিশ্বাস করতে পারছে না যে তাদের চোখের সামনে কি ঘটছে। সাব্বিরের সতীর্থরা ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরল। সাব্বির প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। সে ঘাসের ওপর হাঁটু গেড়ে বসল লম্বা শ্বাস নেওয়ার জন্য। সময় আর মাত্র 1 মিনিট বাকি। সবাই ভাবল ম্যাচটা ড্রতেই শেষ হবে, কিন্তু সাব্বির মাটি থেকে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে চরম ক্লান্তি, কিন্তু কণ্ঠে ইস্পাতের মতো দৃঢ়তা। সে বিড়বিড় করে বলল, আমি বলেছিলাম 5 মিনিটে 5 গোল করব, আমি জিতবই। খেলা শুরু হলো। শেষ 1 মিনিট। বিপক্ষ দল এখন মরিয়া হয়ে রক্ষণভাগ সামলাচ্ছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। আর মাত্র 30 সেকেন্ড। হঠাৎ বিপক্ষ দলের একটি ভুল পাসে বল এসে পড়ল সাব্বিরের পায়ের কাছে। সাব্বির জানত এটাই শেষ সুযোগ। সে তার জীবনের সমস্ত শক্তি, সমস্ত জমাট বাঁধা স্বপ্ন যেন তার ডান পায়ে জমায়েত করল। গোলপোস্ট থেকে প্রায় 25 গজ দূর থেকে সে এমন এক বুলেট শট নিল যা ঠেকানোর সাধ্য কোনো গোলকিপারের ছিল না। বলটার রকেটের বেগে গিয়ে জালে আছড়ে পড়ল। গোল! 5-4। রেফারি দীর্ঘ বাঁশি বাজিয়ে ম্যাচ শেষের ঘোষণা দিলেন। পুরো স্টেডিয়াম যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। এদিকে সাব্বিরের বস্তি এলাকায় চায়ের দোকানে বসে টিভিতে খেলা দেখছিল তার বাবা সোনু মিয়া এবং সৎমা। টিভির পর্দায় ছেলেটির চেহারা জুম করতেই সোনু মিয়া লাফিয়ে উঠলেন। আরে, এ তো আমার সাব্বির, আমার ছেলে টিভিতে খেলছে। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। পাশে বসা সৎ মা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে ভেসে উঠল কিভাবে অভাবের তাড়নায় তিনি ছেলেটির স্বপ্নকে অবহেলা করেছিলেন। নিজের ভুলের জন্য তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তারা দুজনেই ছুটে চললেন স্টেডিয়ামের দিকে। মাঠে তখন এক অন্যরকম দৃশ্য। ওয়ারিয়ার্স দলের খেলোয়াড়রা এখন সাব্বিরকে কাঁধে তুলে নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করছে। দর্শকরা সাব্বির সাব্বির বলে স্লোগান দিচ্ছে। নীরব সাব্বিরের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, ভাই, তুই আজ আমাদের শুধু ম্যাচ জেতাসনি, তুই প্রমাণ করেছিস আসল প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না।
কোচ রহমান এসে সাব্বিরকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা তুমি আজ যা করেছো তা এক কথায় অবিশ্বাস্য, তুমি অসাধ্য সাধন করেছো। ঠিক তখনই ভিড় ঠেলে মাঠে প্রবেশ করলেন সোনু মিয়া এবং সাব্বিরের সৎমা। বাবাকে দেখে সাব্বির ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সৎমা সাব্বিরের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা রে, অভাবের কারণে আমি তোর এত বড় প্রতিভাকে কখনো বুঝতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, তোর স্বপ্নই এখন থেকে আমাদের স্বপ্ন। কোচ রহমান ঘোষণা দিলেন, আজ থেকে সাব্বিরের পড়াশোনা, তার থাকা খাওয়া এবং তার উন্নত প্রশিক্ষণের সমস্ত দায়িত্ব আমাদের ক্লাবের। সাব্বির এখন থেকে আমাদের ক্লাবের সেরা রত্ন। স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের হাততালির মাঝে সাব্বির আকাশের দিকে তাকালো। তার মনে হলো রাতের আকাশের তারাদের মাঝে তার মা যেন হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে সাব্বিরের জীবনে উদিত হলো এক নতুন সূর্য। গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।